প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা তোমাদের কিন্তু কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করে। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1993 সালে। ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করে 1993 সালে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারত সরকার মানবাধিকার সুরক্ষার জন্য আইন পাশ করেছে। এটি মানবাধিকার সুরক্ষা আইন 1993 নামেও পরিচিত। এই আইনটি 8ই জানুয়ারি 1994 সালে কার্যকর হয়। এই আইনের মাধ্যমে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলি তদন্ত করে এবং এই অধিকারগুলি সুরক্ষার জন্য কাজ করে। এই আইনটি মানবাধিকারকে সংবিধান দ্বারা সুরক্ষিত জীবন, স্বাধীনতা, সমতা এবং মর্যাদার অধিকার হিসাবে সংজ্ঞায়িত করে, যা আন্তর্জাতিক চুক্তিতে অন্তর্ভুক্ত এবং ভারতের আদালত দ্বারা প্রয়োগ করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধন দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 61তম। ভারতীয় সংবিধানের 61তম সংশোধনী দ্বারা ভোটের বয়স 21 থেকে 18 কমিয়ে 18 করা হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের 61তম সংশোধনের মাধ্যমে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। সংবিধানের 61তম সংশোধন আইনটি 1988 দ্য কনস্টিটিউশন 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলি নির্বাচনে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করে দেয়। এই সংশোধনটি সংবিধানের 326 অনুচ্ছেদ সংশোধন করে কার্যকর করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কমবে। কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল কমবে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। যদি দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ায়, দোলনায় পর্যায়কাল কমে যাবে, দোলনায় পর্যায়কাল কমে যাবে। এর কারণ হলো, যখন লোকটি বসে থাকে তখন তার ভরকেন্দ্র দোলনার সাথে সম্পর্কিত একটি নির্দিষ্ট অবস্থানে থাকে। যখন সে দাঁড়িয়ে যায় তখন তার ভরকেন্দ্র উপরে উঠে যায়, যার ফলে দোলনার কার্যকর দৈর্ঘ্য হ্রাস পায়। যেহেতু দোলনার পর্যায়কাল দৈর্ঘ্য বর্গমূলের সমানুপাতিক, তাই দৈর্ঘ্য কমলে পর্যায়কালও কমে যায়। সংক্ষেপে, দোলনায় বসে থাকা ব্যক্তি উঠে দাঁড়ালে দোলনার কার্যকর দৈর্ঘ্য কমে যায়, ফলে দোলনকালও হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খিলজি। ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খিলজি মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয়কারী মুসলিম সেনাপতি ছিলেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। তিনি 1203 থেকে 1204 খ্রিস্টাব্দে বাংলা জয় করেন এবং এই বিজয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। বখতিয়ার খিলজি ছিলেন ঘুরির
ঘুরিদ সামরিক বাহিনীর একজন সেনাপতি। তিনি 1203 সালে বাংলা আক্রমণ করেন এবং রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ দখল করে। এরপর তিনি বাংলা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা মুসলমান শাসনের অধীনে আনেন। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, উপরাষ্ট্রপতিকে। অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের উপরাষ্ট্রপতিকে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের রাষ্ট্রপতির কার্যালয় শূন্য হলে তখন নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ভারতীয় উপরাষ্ট্রপতি কেবলমাত্র একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন। ভারতের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন না। এটি দেখায় যে সংবিধান আমাদের দেশে উপরাষ্ট্রপতিকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেনি, তাই সাংবিধানিক পণ্ডিতরা তাকে অনাবশ্যক মহামহিম বলে অভিহিত করেছেন। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, রামচরিত মানস এর রচয়িতা হলেন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তুলসীদাস। রামচরিত মানস এর রচয়িতা হলেন তুলসীদাস। এখানে যদি বলতো শুধু রামচরিত তাহলে কিন্তু হয়ে যেত সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানসের রচয়িতা তুলসীদাস। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। রামচরিত মানসের রচয়িতা মহাকবি গোস্বামী তুলসীদাস। তিনি একজন বিখ্যাত ভারতীয় কবি ও সাধক, যিনি ষোড়শ শতাব্দীর এই মহাকাব্য রচনা করেন। রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত এই গ্রন্থটি অবধি ভাষায় রচিত এবং এটি তুলসী রামায়ণ বা তুলসীকৃত রামায়ণ নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স 65 বছর। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন। সাংবিধানিক 124(2) অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স 65 বছর। এই বয়সের পর তাদের মেয়াদ শেষ হয়ে যায় এবং আর বাড়ানো যায় না। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আইন অমান্য আন্দোলন। ডান্ডি অভিযান আইন অমান্য রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ডান্ডি অভিযান ছিল আইন অমান্য আন্দোলনের সূচনা। 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অভিযান শুরু হয়েছিল, যা ব্রিটিশদের লবণ আইনের বিরুদ্ধে একটি অহিংস প্রতিবাদ ছিল। ডান্ডি অভিযান যা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত ছিল। ডান্ডি অভিযান কিন্তু লবণ সত্যাগ্রহ নামে পরিচিত ছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই অভিযানে গান্ধীজি তার অনুগামীদের নিয়ে সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত হেঁটে যান এবং সেখানে গিয়ে ব্রিটিশদের তৈরি করা লবণ আইন ভঙ্গ করেন। এই ঘটনার মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন করার ডাক দেন এবং এর মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। মূলত ডান্ডি অভিযান ছিল লবণ আইনের বিরুদ্ধে প্রতিবাদ, অহিংস অসহযোগিতা একটি দৃষ্টান্ত। আইন অমান্য আন্দোলনের সূচনা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, রম্পা বিদ্রোহের নায়ক কে ছিলেন? 1922 থেকে 24। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আলুরি সীতারামা রাজু। রম্পা বিদ্রোহের নায়ক ছিলেন 1922 থেকে 24 আলুরি সীতারামা রাজু। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। রম্পা বিদ্রোহের নায়ক ছিলেন আল্লুরি সীতারামা রাজু। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সি গোদাবরী অঞ্চলের একজন বিপ্লবী নেতা। এই বিদ্রোহটি 1922 থেকে 24 সাল পর্যন্ত চলেছিল এবং এটিকে মান্নম বিদ্রোহ বলা হতো, মান্নম বিদ্রোহ নামেও ডাকা হতো। আল্লুরি সীতারাম রাজু ছিলেন একজন প্রভাবশালী নেতা, যিনি উপজাতিদের অধিকার এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি গান্ধীজির অহিংস নীতি দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, কিন্তু উপজাতিদের অধিকার রক্ষার জন্য গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করেছিলেন। রম্পা বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপজাতিদের একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ আন্দোলন। রম্পা বিদ্রোহ ছিল কিন্তু
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপজাতিদের একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ আন্দোলন। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভি.ডি. সাভারকার। ভি.ডি. সাভারকার বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বিনয় দামোদর সাভারকার হিন্দু মহাজনের নেতা ছিলেন। তিনি অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। সোসাইটি উৎসব, স্বাধীনতা আন্দোলনের ল্যান্ডমার্ক সহ ভারতীয় ক্যালেন্ডার গুরুত্বপূর্ণ তারিখগুলি উদযাপন করে এবং ভারতীয় স্বাধীনতা সম্পর্কে আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসর্গীকৃত ছিল। তিনি বিশ্বাস করতেন এবং ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার জন্য অস্ত্র ব্যবহারের পক্ষে সওয়াল করেছিলেন এবং ইংল্যান্ডে ভারতীয়দের একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন যা অস্ত্র দ্বারা সজ্জিত ছিল। 1909 সালে 21শে ডিসেম্বর ব্রিটিশ সরকারের জন্য ব্রিটিশ ভারতের জন্য নাসিক জেলার ম্যাজিস্ট্রেট এম.টি. জ্যাকসনকে অভিনব ভারত সোসাইটি গুলি করে হত্যা করে। 1909 সালে মর্লে মিন্টো সংস্কারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সেলুলার কারাগার বা পোর্ট ব্লেয়ারে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটি কারাগারে বন্দী থাকার সময় ভি.ডি. সাভারকার ব্রিটিশ প্রশাসনকে একাধিক করুণা আবেদন লিখেছিলেন। 1911 সালে হিন্দু জাতীয়তাবাদী চিন্তাভাবনা ও রাজনৈতিক মতাদর্শ বিকাশের জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।